ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমরা শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। একটা দুর্দান্ত সারপ্রাইজ দেখে খুব আনন্দ হচ্ছে। এটা খেয়াল করিনি, এই ভাগের চাষ গাছে একটা টমেটো গাছ হয়ে গেছে। ক্যা বাত! তোফা তোফা, থাকুক থাকুক, এ বড় আনন্দের গাছ। আর এইখানেও ভাগের চাষ গাছে দারুণ হয়েছে, ডাঁটা গাছ হয়েছে আর হয়েছে লাল শাক গাছ। মানে হ্যাঁ, প্রথমে এটাকে চারাগুলো দেখে আমার যেন মনে হয়েছিল তুলসী, কিন্তু এখন দেখছি যে না, এগুলো ডাঁটা। এটা হচ্ছে অপরাজিতা গাছের, মানে অপরাজিতার টব। সেখানে কি সুন্দর এগুলো হয়ে গেছে এই কদিন পর আর কি। সব তো আর চাষের ব্যাপার নয়, একটু বড় হলে পুরুষ হলে তুলে নেবো, তুলে নিয়ে মিনামাসিকে হয়তো আরও কয়েকটা শাকের সাথে বলবো রান্না করে দাও, ব্যাস এটাই। কিন্তু এইটা তো খুবই আনন্দ দিচ্ছে আমাকে, সেটা হচ্ছে টমেটো। টুকুর আজকে জল খাবারে খাবে ডিসানোর পাস্তাটা, খুবই টেস্টি খেতে হয়। খুব কদিন ডিনারে খেয়েছে, আপনারা সেটা দেখেছেন, আজকে তো খেতোই। তো আজকে সে খাবে জল খাবারে। এটা যে কোনো সময়ই খাওয়া যায়, সেই জন্য আপাতত আজকে আমি তাকে ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি। এটা ডিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদম ময়দা ফ্রি, কোলেস্টেরলও ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, সাথে সাথে স্যালাডের জন্য কিন্তু পারফেক্ট। ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে একদম ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ আর সাইজ এতটাই পারফেক্ট যে কোনো সস বা মশলা অনায়াসে এর ভেতর ঢুকে যায়, আর খেতেও দারুণ হয়। আজকে আমি বানাচ্ছি টমেটো দিয়ে। আজকে তো দোল পূর্ণিমা, তাই জন্য ঘরে কিছু আমিষ হচ্ছে না। যদিও এটাতে যদি আমি একটুখানি দিয়ে দিতাম রসুন, তাহলে দারুণ হতো খেতে, কিন্তু আজকে সেটা না করেও খুবই ভালো হয়েছে খেতে। তো এই যাত্রায় এইভাবে যেভাবে করছি, তাতে কিন্তু পাস্তার জলটা, সেদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। সেটা দিয়েই মোটামুটি টমেটোটা সেদ্ধ করে নিয়ে তারপর একটুখানি দিয়ে দিতে হবে দুধ, তারপর একটা কাঁচা লঙ্কা, পাস্তাটা দিয়ে তারপর একটুখানি এখন দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ আর অরিগানো, ব্যাস। তারপর নাড়াচাড়া করে ঢেকে দেবো। সামান্য একটু নুন আর একটুখানি চিনি তো অবশ্যই দিয়েছি, দারুণ খেতে হয়েছিল। তাহলে এরপরে মেয়েকে দিয়ে আসি। আমি কিন্তু এটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা কিনবেন। এখন চলুন, এটা যার জন্য করেছি তাকে দিয়ে আসি। বেশ কয়েকদিনের মতো আজকের দিনের ব্লগটাও না আমার সকাল থেকে আজকে শুরু হয়নি। সকালবেলা থেকে উঠে আমি না কীভাবে যে ব্লগ শুরু করব সেটা কিছুটা বুঝতেই পারি না, সেজন্য একটু দেরি হয়ে যায়। তো আজকে মোটামুটি যখন ব্লগটা শুরু হলো তখন প্রায় 12টা বেজে গেছে। এদিকে দেখুন, আজকে তাড়াতাড়ি করে পুজো করতে হবে, সমস্ত কিছু কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু করতে হবে 3টে কোটির মধ্যে। অবশ্য অসুবিধা কিছু সে অর্থ হয়নি, কিন্তু আমার জন্য নিচের পুজোটা করে ওপরে আসতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে মাথার ফেটটিটাও ঠিক করে কিন্তু খুলিনি, অর্থাৎ আমি কি গামছা বেঁধেই মাথায় এখন আমি আবার নিচের পুজোটা করে নিলাম, এখন উপরের পুজোটাও করছি। তো নিচের পুজোটা না আমার মা, আমার শ্বশুরমশাই দুজনেই কেন জানি না দেখাতে মাঝে মাঝে নিষেধ করেন। কোনো কোনো সময় ওদের কথা শুনি, আবার কোনো কোনো সময় রাগ উঠে যায়। তো যাই হোক, এখন আমার মাথায় যে গামছাটা বাঁধা আছে, আমার না সেটা মনেই ছিল না। আমি যখন এরপরে এই গোপালকে সব কিছু করে টোরে চুলটা খুললাম, মানে মাথার গামছাটা খুললাম, তখন দেখছি চুল প্রায় শুকিয়ে গেছে। আর আজকে আমার গোপাল সোনাকে আমি একটু সুন্দর করে জামাকাপড় পরিয়ে দেবো, জামাকাপড় চেঞ্জ করে দেবো। একটু আদর টাদর না করলে হয় আমার গোপালকে। তো তারপর সব কিছু হয়ে যাওয়ার পর গোপালকে দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে গোপাল যেন হাসছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেলেকে আমার খুব মিষ্টি লাগছিল দেখতে। আর আমি তো রোজ তাকে চান করাই না, তবে এখন তো গরম পড়ছে, এখন কিন্তু বেটাকে আমার রোজই চান করাতে হবে। আর এই যে অগুরু, গঙ্গা জল সমস্ত কিছু মিশিয়ে টিশিয়ে নিয়ে চান করাচ্ছিলাম, এত সুন্দর ঘরের একটা আবহ তৈরি হয়েছিল। অগুরুর গন্ধটা যে আমার এত ভালো লাগে কি বলবো। তবে হ্যাঁ, ছেলেকে আমার পারফিউমও কিন্তু আমি মাখিয়েছি, তবে ঠিক পারফিউম নয়, ওটাকে আতর বলে। আতর তো একটু দিতেই হয়। এমনিতে একাদশীর দিন যখন চান করাই বা কাপড় টাপড় সমস্ত কিছু বদলে দিই ওপর নিচ মিলিয়ে, সেদিনকে কিন্তু আমি আতর লাগিয়ে দিই। তো আজকেও আতর যখন আমি লাগালাম, তখন আবার কেমন করে যেন ভিডিওটা ওঠেনি। তো যাই হোক, ঠিক আছে, আপাতত ছেলেকে আমার সুন্দর করে সাজিয়ে দিই, তারপর একটুখানি আদর টাদর করে নিয়ে তারপর আমি আজকে আমার বারান্দা বাগানের ফুল দিয়ে পুজো করব। আলপনাদি কিন্তু নিচে থেকে ফুল দিতে চেয়েছিল, কিন্তু আমার যেন মনে হলো থাক,
এত কষ্ট করে বারান্দা বাগানের ফুলগুলো ফুটিয়েছি, এত এত ফুটেছে, আজকে বরং গোপুসোনাকে আমার বারান্দা বাগানের ফুল দিয়েই পুজো দিই। আমার এই দোল পূর্ণিমাতে খুব ইচ্ছে ছিল একটা নারায়ণ পুজো করবার। আমার গোপালটার প্রাণ প্রতিষ্ঠা হয়নি জানেন, কবে যে সেটা প্রতিষ্ঠা করব একবার ভেবেছি যে এই জন্মাষ্টমী তো নিয়ে এসেছি, পরের জন্মাষ্টমীতে প্রাণ প্রতিষ্ঠা করে একটা পুজো দেব পুরোহিত মশাই ডেকে, ভোগ টোগ দিয়ে সুন্দর করে। তো আবার ভাবছি যে অতদিন দেরি করব, থাকবে একটু আগেই করে নিই। এইবারেতে আমার খুব ইচ্ছা করছিল, কিন্তু টুকুরের পরীক্ষা তো, সেই জন্য না এবারে আর ঠিক তামঝাম কিছু আর করলাম না। তবে সামনে অন্নপূর্ণা পুজো আসছে, অন্নপূর্ণা পুজোয় কি গোপালের প্রাণ প্রতিষ্ঠার পুজোটা করা যাবে? আপনারা যারা জানেন তারা প্লিজ একটু জানাবেন। তো যাই হোক, আপাতত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তারপর দেখুন ছেলেকে আমার কি মিষ্টি লাগছে। হ্যাপি হোলি। শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আহার লোকটাকে তাড়াতাড়ি খেতে হবে। এই হ্যাপি হোলি মামা। হ্যাপি হোলি। সবাই আমার প্রণাম নেবেন এবং এই হোলিটাকে একদম সবাই আপনারা উপভোগ করবেন, এনজয় করবেন। ভয়ঙ্কর উন্মত্ত দোল দেখে মনে হচ্ছে যেন সাংঘাতিক একটা কিছু হয়েছে। সব নেশাতুর, সব উল্টোপাল্টা কাজ, আর এই জন্য এই সময়টায় দোলে আমরা বেরোতে পারি না। কিছু একটা গন্ডগোল হয়েছে, মেজর গন্ডগোল। মানে এখানকার মানুষ এখন মানুষ নেই, খুব খারাপ কিছুটা হয়েছে। গ্রহণটা অনেকেই মানতে চান না, আর এই খাওয়া দাওয়া এইসবগুলো সবার পক্ষে মানুষ সম্ভব হতো নয়। এত এত ভাতের হোটেল, এত এত মানুষ বাইরে কাজ করতে চায়, তাদের পক্ষে কি সম্ভব এত কিছু মানা? কিন্তু যারা বাড়িতে আছেন তাদের জন্য না মানার তো কোনো কারণ নেই। সব কিছু নিয়ে বিদ্রোহ করতে হবে, যুদ্ধ করতে হবে, অলিখিত মানে একটা জেহাদে নামতে হবে, এমন তো কোনো কথা নেই। সব কিছুর সাথে যুদ্ধ নিয়ে নিজের ইগোকে জিতিয়ে না দিয়ে একটুখানি ছেড়ে দিলেও মানুষ আনন্দ থাকে, ভালো থাকে অনেক। মানে ঠিক আছে বাবা, আপনারা সবাই ঠিক, যারা গ্রহণ টহন মানে তারা সবাই ভুল, সবাই অন্যায়, মানে কুসংস্কারে একেবারে জর্জরিত মানুষ। আপনারাই সবাই ঠিক, কিছু বলার নেই। আমরা মানছি, জবধান করছি, এই সময়টাতে আমরা ভালো আছি। আপনারা যারা মানছেন না তারাও ভালো আছে। তো মাঝে মাঝে এই সমস্ত কথাবার্তা ব্লগে বললে না খুব চাপে পড়ে যেতে হয়। তো যাই হোক, আমি একবার ভেবেছিলাম যে জামা কাপড়গুলোকে তুলে নেবো এর আগেই আর কি, মানে গ্রহণের আগে। তারপর দেখলাম যে না, এটা শুকোয়নি, এখন অনেকক্ষণ সময়ই আছে। যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিই, আর যেগুলো নেই সেগুলো থাকুক কিছুক্ষণ। কালকে আমাদের কোনো দিদিরাই আসছেন না কাজে, আর কালকে আমাদের রান্নাবান্নাও ভীষণই সিম্পল। কালকে আমাদের মাংস ভাত হবে, মাংস ভাত। সেটা হচ্ছে ওই শুধু মুরগির মাংস, ভাত, আর একটা হয়তো ডাল টাল কিছু একটা। টুকুর ডালটা ছাড়া আমার খেতে পারে না, সেই জন্য। তো এটা তো কোনো ব্যাপারই না, যেটুকু হয়েছে সেটুকু তুলে নিই। বহু বহু ব্লগারের ব্লগ আপনারা দেখবেন যারা উন্মাদের মতো দোল খেলেছে এবং দারুণ আনন্দ করেছে, এবং উন্মাদের মতো দোল এককালে আমরাও খেলেছি ভীষণভাবে। এবছরটা ব্যতিক্রম, তথা আগের বছরও তাই ছিল। এবছরটারও অতিরিক্ত মাত্রা ব্যতিক্রম, কারণ টুপুরটা আমার পরীক্ষা চলছে। যাই হোক, অনেক জায়গায় বসন্ত উৎসব হচ্ছে ইনফ্যাক্ট বসন্ত উৎসবেও আমি বহুবার পার্টিসিপেট করেছি শিলিগুড়িতে। তো এবার আর সেসব কিছু নয়। আর এমনিতেও এবারে গিয়ে দোল এই পাড়ায় আর কী করেই বা খেলবো বলুন। মহাবিশ্বে একটা এমন একটা অদ্ভুত পরিস্থিতি চলছে না বন্ধুরা, এখন এইসব মতো ব্লগ করা, প্রত্যেক দিনের কন্টেন্ট শেয়ার করা, কেমন যেন একটা পুতুল খেলা মনে হচ্ছে। তারপরে আবার ভাবছি যে আমাদের পুতুল খেলা তো চলছেই, কারণ পৃথিবীকে তো আমরা কন্ট্রোল করতে পারছি না। এই যে পাওয়ারের খেলা যেটা চলছে, যে কোনো দিন হয়তো বা ডিক্লেয়ার করেই দেবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তো সেটা হলে আর কি করা যাবে, তখন আমাদের পুতুল খেলা চলবে। পুতুল খেলার ধরনটা একটু বদলে যাবে, কিন্তু পুতুল খেলা তো আমাদের চলবেই। সংসার, রান্না বান্না, মিনামাসি, আলপনা দি, মামুনি, শ্বশুরমশাই, গাছে জল দেওয়া, পদ্মফুল ফুটলো কিনা, তখনও চলবে। কিন্তু ধরনটা একটুখানি আবারও বলছি যে বদলে যাবে। কিন্তু এখন কেমন যেন মনটা খুব খারাপ করে, যে এমন একটা সময়ের মধ্যে কোভিড দেখলাম, ভয়াবহ ভূমিকম্প দেখলাম, হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে হতে পারে, নাও পারে।
কে জানে, ভগবানের কাছে প্রার্থনা করি সেটা যেন না দেখতে হয়। এখানে বসে বসে দেখতে পাচ্ছি একটা জায়গাতে প্রচুর পাখি উঠছে, প্রচুর প্রচুর প্রচুর। এই যে ওই জায়গাটা না একটা ধাপা মতো আছে মনে হয়, ওই জায়গাটাতে বড় বড় এগুলো চিল। কিন্তু ছাদে এসে বসলে এই একটা সুবিধা আছে, অনেক কিছু দেখা যায় এদিক ওদিক। আর আমাদের জানেন তো, এই যে এদিকের পাঁচিলের যে দেয়ালটা, এটাতে জিনিসপত্র যে যেখানে টোটোটা দাঁড়িয়ে আছে এখানেই এত ঝামেলা টামেলা হলো। এক্ষুনি মারপিট হয়েছে, কেউ একটা হাসপাতালে ভর্তিও হয়েছে নেশাতুর অবস্থায়, অপ্রকৃতিস্থ অবস্থায় কাণ্ড কারখানা কিছু করেছে তারা। বোঝা যাচ্ছে না যে এখন সে কতটা তার ইনজুরি, হাসপাতালে নিয়ে গেছে। যেটা বলছিলাম, এই যে যে দেয়ালটা, এই দেয়ালটার গায়ে সব চাপা দিয়ে রেখে দিয়েছে এত জিনিসপত্র, যে এই কদিন আগে দেয়ালটাকে আমাদের নতুন করে করা হলো, আমার তখন ব্লক চালু হয়ে গেছে, ভেঙে গিয়েছিল। সেই দেয়ালটা পর্যন্ত খারাপ হয়ে গেছে। একটা মাঝারি মানের ভূমিকম্প এই দেয়াল পড়ে যাবে, কিছুই না। ওইদিকে সব জিনিসপত্র, মানে সব তাদের জ্বালানি কাঠ, তাদের ইট, সমস্ত কিছু এই পাঁচিলটার গায়ে ঠেসান দিয়ে রাখা হয়, মানে তারা সবাই রাখে। আর কাহাতক বারণ করা যায়, আমরা বহু বারণ করেছি, কিন্তু কাহাতক শোনে, মানে এরা শুনবে না। চলছে এদের জীবন এভাবেই, আমাদেরও এভাবেই চলছে। জানি না এভাবে কত লসের মাসুল গুনতে হবে আমাদের, কতদিন যে জায়গাটাকে আমরা রাখতে পারবো বন্ধুরা। যতদিন যাচ্ছে সেটা নিয়ে আমাদের একটা সন্দেহ তৈরি হচ্ছে। বর্তমান সময় দাঁড়িয়ে সেটা ঘোরতর সন্দেহতে পরিণত হয়েছে। তবে আমরা সবাই এই জায়গাটাকে রাখতে চাই, এত গাছপালা, জানলা খুললে সবুজ, আমরা সবাই সেটা রাখতে চাই, এই বাড়িতে সবাই রাখতে চাই। আর মানুষ চাইলে সেটার উপায় হয়, দেখা যাক। চন্দ্রগ্রহণ নেই আর, সুতরাং একটু সবুজ চা খাওয়াই যেতে পারে। আর আমার তো যেদিন আমার ইচ্ছা হবে আমি আমার বারান্দা বাগানের গাছে ফুল দিয়ে পুজো করব। আজকে আমার সেরকমই ছিল, ইচ্ছা ছিল আমার সত্যি প্রথম থেকেই। আমি আলপনা দিকে বারণ করেছিলাম, এখন কিন্তু বাগানেতে প্রচুর ফুল, যে না আলপনা দিয়ে আজকে আমি বারান্দা বাগানের ফুল দিয়ে আমার গোপালকে পুজো দেবো। এই জন্য এই দিকটার একটু বাইরের দিকে তো বাইরে থেকে দেখা যায়, ওই দিকের ফুলটা তুলে নিই, কিন্তু এই দিকের প্রচুর ফুল তুলে নিয়েছি আজকে, কালকেই আবার ফুটে যাবে। একটা ভালো খবর আছে বন্ধুরা, এই যে এই আংটিটা আমার হতো না, সেই আংটিটা আজকে অনায়াসে ঢুকে গেল। এই হিরের আংটিটার কথাই বলছিলাম, খুব সামান্য হিরেই রয়েছে এতে, এই যে। কিন্তু তবুও তো, এটা আমার হাজব্যান্ড আমাকে উপহার দিয়েছিল, এটা হাতে এত টাইট হতো যে কিছুদিন আগে অবধি এটা ঢোকাতে পারতাম না। যাই হোক, আজকে স্মুথলি ঢুকে গেছে। আর এই আংটিটা হাতে পড়লে অন্য কোনো কিছু ভাল লাগে না দেখতে। আর এই ধরনের আংটি আমার পছন্দ, মানে সোনার আংটির ক্ষেত্রে এই ধরনের জিনিসই আমার পছন্দ। সেজন্য অন্য সব কিছু খুলে নিজের হাতকে একদম এরকমই রেখেছি। কালকে কেউ আসছে না কাজের দিদিরা, সুতরাং আমাকে কালকের একটু প্রস্তুতি আগে থেকে আজকে নিয়ে রাখতে হবে, তাহলে কালকে আমার কাজটা করতে খুব সুবিধে হবে। আর সেটা মূলত রান্নাঘরের কাজ। কে বাঙালিদের দোল খেলা, তার থেকে আমাদের এই পাড়ার যে অবস্থা হয়েছিল সেটা তো দেখতেই পেলেন। পুরো ওই দিকটা একেবারে মদের সাগরে ভাসছে, উন্মত্ত করছে মানুষজন। এবং আলপনাদি যাবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দাদা দেখতে হবে, দাদা একটু শুয়েছি। ঠিক আছে, যত রাত বাড়বে তত সমস্যা বাড়বে। চিৎকার চেঁচামেচি, সব ভালো ভালো ঘরের লোকেরা এখানে অল্প দামে সুরা পান করতে আসবে, সুরা কিনতে আসবে। এই জন্য যত রাত হবে তত সমস্যা বাড়বে। আপনাদের তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। আলিদা, হ্যাঁ হাসপাতালে। হ্যাঁ আমি তখন ছাদে কাপড় মিলতে গেছি। কাকে মেরেছে? ও ওর বাড়িরই ভাড়াটিয়া মনে হয়। কার বাড়ির ভাড়াটি? ও আলিদার বাড়ির ভাড়াটিয়াই হবে, নাহলে আলিদা অতই করবে কেন? আলিদার মেয়ে, আলিদার বউ ওদের সঙ্গে ঝগড়া করছিল, যারা মারবে, যারা মেরেছে। তাই না? আলিদার খুব গলা পাচ্ছিলাম, এটুকু জানি। আলিদা নিয়ে গেলে আমি দেখলাম, খাচ্ছি তখন শুনি কি চিৎকার চেঁচামেচি, আর কাটাকাটি খাচ্ছি। যে ব্যাপারটা কি হচ্ছে একটু দেখবো। হ্যাঁ না খাচ্ছি, বুঝে আবার গ্রহণ লেগে যাবে। তো কাকু আড়াই খেতে বসবে জানো, খেতে দিয়ে তারপরে ওটা গ্রহণের অনেকটাই আগে। হ্যাঁ হ্যাঁ তাও তাড়াতাড়ি খাওয়ার ব্যাপার ছিল। আমি তখন স্নান করলাম, ঠাকুরকে খেতে টেতে দিয়ে তারপরে এটোকাটা নিয়ে স্নান করতে যাও। খেয়েছি জানো, 3টা পুরীতে আমি খেয়েছি, মুখ ধুয়ে। আর 3:20 গ্রহণ লেগেছে। স্পিডে হাঁটা লাগিয়েছে একদম। কালকের প্রস্তুতি একটু সেরে নিই, আমি একটু ডাল ভিজিয়ে রাখি, তাহলে ওই ডালের যেটা কড়াইয়ে করে থাকে আর কি, ওই
ডালের বাটি চচ্চড়ি, নামটা ভুলে যাচ্ছিলাম। যাই হোক, সেটা করে নেব। তার জন্য তো ডালটা ভিজিয়ে রাখতে হয় ঘন্টা দুয়েক আগে। কালকে একটু চাপ তো হবে, কোনো কাজে দিদিরা কেউ আসবেন না, তো সেক্ষেত্রে শ্বশুরমশাই না খুব মানে এই ব্যাপারগুলোতে, এই সময়গুলোতে তিনি খুব ইনসিকিওর হয়ে পড়েন। তো দেখি কালকে ওপরে রান্না করি না নিচে করি, কিন্তু আপাতত আমি মাংসটাকেও ম্যারিনেট করেই রাখবো আর কি। আর কালকে আমার একটু ব্র্যান্ডেরও কাজ আছে, সুতরাং আমার কালকে দিনটা একটু চাপ হয়তো বা যাবে। সবটুকু যেহেতু একার হাতে করা, তো অসুবিধা নেই, আসলে সমস্যাটা হয়ে যায় ওপর নিচে। আর বাবা যখন ডাকবেন তখন চট করে তিনি তার কাছে যদি পৌঁছতে না পারি, তাহলে উনি যেমন একটা সময় রাগ করতেন, কিন্তু এখন না খুব ইনসিকিওর হয়ে যান। তো যেটা আমার খুব খারাপ লাগে, কারণ এই বয়সের মানুষ, তো এই বয়সে তো কেউ আমরা পৌঁছাইনি। এই বয়সের মানুষের কি অনুভূতি হয় সেটা আমাদের পক্ষে এই সময়ে বোঝাটা সম্ভব নয়। তো যাতে কর্মফল আমাদের ফেরত না আসে, মানে সেটার জন্য আমরা ভীষণ রকমভাবে, অন্তত আমি ব্যক্তিগতভাবে খুব বেশি রকমভাবে সচেতন যে আমি এই সময় এই বুড়ো বয়সের মানুষের কাছে কোনো রকমভাবে খারাপ ব্যবহার করে দোষের ভাগী হতে পারবো না। হ্যাঁ, এরকম অনেক কিছুই বাবা করেন যেটাতে হয়তো বা রাগ হয়, কিন্তু এটা আমি সবসময় নিজের মনকে বোঝাই যে এই বয়সের মানুষের কি হয় মনের বৃত্তি, সেটা তো এখন এই 40-42 বছর বয়সে আমার পক্ষে বোঝা সম্ভব নয়। এমন কিছু যদি করে ফেলি যেটা পরবর্তীকালে ঈশ্বর রুষ্ট হয়ে আমাকে সেই একই রকম পরিস্থিতি ফেরত দেন, তাহলে সেটা হয়তো বা আমি নিতে পারবো না। তাই জন্য যতদূর সম্ভব আমি চেষ্টা করি আমার আচরণকে একটুখানি স্থিমিত করার, আরেকটু বেশি ধৈর্য ধরার। আমার শাশুড়ি মা থাকাকালীন ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন একজন বিপত্নিক, এই 85 বছরের বৃদ্ধ মানুষ, তার ব্যাপারটা তার মতো করে না বুঝতে পারি, অন্তত এমন অনেক কিছুই হয়তোবা হচ্ছে যেটা তার মনের মধ্যে চলে, যেটা আমরা এই বয়সে বুঝতে পারছি না। এইভাবে ভাবলেই হয়তোবা অনেকটা সমস্যার সমাধান হয়ে যায়। তবে কি জানেন বন্ধু, আমার না ঈশ্বরের প্রতি ভক্তিতে, মানে যত আমি ঈশ্বরের প্রতি নিমজ্জিত হচ্ছি, আমি যত ঈশ্বরকে ডাকছি, যত জপধ্যান বাড়াচ্ছি, আমার কিন্তু ধৈর্য বাড়ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। আবার বাড়িটা মশার বাড়ি হয়ে গেছে, কোথাও মানে ফ্যান ছাড়া বসাই যাচ্ছে না। এসি বা ফ্যান না জ্বালালে, আর ইদানিং আমার লিকুইডেটার জ্বালালে খুব সমস্যা হচ্ছে, আমার গলার কাছটা কিরকমটা হয়ে যাচ্ছে, যার ফলেতে এখন মানে একটা বিচ্ছিরি ওয়েদার। ফ্যান চালালে ঠান্ডা লাগছে, এসি চালালে ঠান্ডা লাগছে, এদিকে মশার উৎপাতে কোনোভাবেই বসা যাচ্ছে না। তো এখন কর্পূর জ্বালালে কিছুটা, যতক্ষণ কর্পূরের গন্ধ থাকছে ততক্ষণ সেটার এফেক্ট থাকছে, তারপর তো আবার যে কেসেই হয়ে যাচ্ছে, যার ফলে মানে কোথাও স্থিরভাবে বসাটা খুব চাপ হয়ে যাচ্ছে। দিনের সমস্ত আমার হয়ে গেছে, আমি রান্নাঘর ফান্নাঘর সবটুকু গুটিয়ে ফেলেছি, এবং কালকের জন্য মোটামুটি তৈরি, খুব একটা চাপ আমার হবে না। আসলে বাবার বয়স হয়েছে তো, একা একা নিচেতে থাকেন, আমার মনে হচ্ছে নিচে রান্না করলেই ভালো হয়। সব তো ভিজিয়ে টিজিয়ে রাখলাম, কারণ চট করে মানে উনি যদি ডাকেন, হ্যাঁ, তাহলে ওই রান্না করতে করতে ওপর নিচ করাটা খুব চাপ। কিন্তু দেখি কালকে যেরকমভাবে করে রেখেছি তাতে না সময় খুব একটা বেশি আমার লাগবে না। তো ঠিক আছে, কালকে জলখাবার, লাঞ্চ, ডিনার সবই হবে এবং কোনো প্রবলেম হবে না। ঘরটা ঝাড় দেওয়া মোছা সে না হয় আমার হাজব্যান্ড একটুখানি হেল্প করে দেবে কালকে আমাকে। আর ঠাকুর পুজো, রান্নাবান্না সব কিছু করা অসুবিধা নেই। এইরকম অবস্থানে কোভিডের সময় দিনের পর দিন থেকেছি, মাসের পর মাস থেকেছি। তো সেই সময়টা একটা অভ্যেস হয়েছিল আমার, এবং প্রথম অনেক দিনের অনভ্যাস, সেটার পরে তো অনেকগুলো বছর কেটেও গেছে। কিন্তু যাই হোক, ঠিক আছে, মানে একেবারে প্রথম দিন একটু অসুবিধা হয়, তারপর আবার ঠিক হয়ে যায় ব্যাপারটা। মানুষ সবটুকুই অভ্যাসের দাস। ফুটপাতেও মানুষের শোয়, সেটাও তাদের অভ্যাস, তথা অট্টালিকাতেও মানুষ শোয়, দুগ্ধ ফেরনে সজ্জাতেও মানুষ শোয়, সবই তাদের অভ্যাস। তো আমিও আশা করছি কালকের দিনটা ভালোভাবেই কাটিয়ে ফেলতে পারবো আপাতত। তো আমার কালকের দিনে ব্লগটাকে এডিট করার আর তিলমাত্র সময় হবে না, সুতরাং আমাকে আমার ব্লগটাকে আজকে এন্ড করে এখনই আমাকে ভিডিওটাকে এডিট করে সবটুকু করে রাখতে হবে। আর এত মশা কামড়েছে, এত, আমি অরিজিৎ সিংয়ের দুটো গান শুনলাম, এতটুকু সময়ের মধ্যে আমার পা দুটোকে ঝাঁঝরা করে দিল, সত্যি কথা, মশা কামড়ে কামড়ে। তো আজকের দিনের ব্লগটাকে আমি শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।